স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। এবারে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি বিনিয়োগ বাড়বে, তবে অর্থনীতিবিদরা বলছেন করোনা মোকাবেলায় আরও বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন ছিল। বাজেট বড় হলেও বাস্তবায়ন কতটুকু হবে তা নিয়ে তাদের রয়েছে সন্দেহ। তাদের মতে বাজেট বাস্তবায়নে প্রয়োজন জবাবদিহিতা, দক্ষতা আর সততা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। জাতীয় সংসদে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উত্থাপিত হলো ৩ জুন। স্বাধীন বাংলাদেশের ৫০তম এই বাজেট ৬,০৩,৬৮১ কোটি টাকার। এনবিআর থেকে ৫৪% বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও কাটছে না দেশি বিদেশি ঋণ নির্ভরতা। রয়েছে ২,১৪,৬৮১ কোটি টাকার ঘাটতি। নতুন অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.২%। আলোচিত স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দ ৩২,৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৪২%। আর করোনা মোকাবেলায় বরাদ্দ ১০,০০০ কোটি টাকা। কর্মসংস্থানের বিষয়টি নতুন বাজেটকে ব্যবসা বান্ধব বলে মনে করছেন ব্যবসায়ীরা। পুঁজিবাজারের তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর ২.৫% কমানোয় সন্তুষ্ট তারা। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান হবে ১০ লাখ মানুষের, তবে কর্মসংস্থানের বিষয়ে আরো সুস্পষ্ট দিক নির্দেশনার প্রয়োজন ছিল বলে মত তাদের। দেশীয় উদ্যোক্তারা আসলে বিনিয়োগ না করে তাহলে কর্মসংস্থান হবে না। করোনার মধ্যে ঝুঁকি নিতে হলে আমাদের বাজেটে ওই ধরনের একটা লুক্রেটিভ আমার মনে হয় একটা থাকা দরকার, প্রস্তাবনা থাকা দরকার, গভর্নমেন্টের বাজেট থাকা দরকার, যেখান থেকে মানুষ উৎসাহিত হয় নতুন করে বিনিয়োগ করার জন্য। একটা অর্থনীতি বান্ধব এবং ব্যবসা বান্ধব সাহসী বাজেট। করের হারগুলো কমেছে, এটা অত্যন্ত একটা ভালো জিনিস এবং এই ধারা চলতে থাকলে আমাদের যে রিজনালি আমরা হয়তো একটা কম্পিটিটিভ ট্যাক্স লেভেলে পৌঁছে যাব। অর্থনীতিবিদরা বাজেট বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই ধরনের সংস্কার এবং সুশাসনের দরকার, এই জায়গাগুলোতে আরো বিনিয়োগ করা, রেজাল্ট বেসড মনিটরিং এর কথা বলা হয়েছিল বাজেটে, সেগুলো বাস্তবায়ন করা। এখানে দুর্বলতা, বাস্তবায়নের দুর্বলতা এবং অনুমিতির দুর্বলতা, এই দ্বিবিধ দুর্বলতা আমরা পর্যবেক্ষণ করছি। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতার কথা বলছেন ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদ উভয়ই। আমাদের জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত দেশীয় বিনিয়োগ উৎসাহিত হবে না, বিদেশি বিনিয়োগ হবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ, আর এটিকে স্বজন তুষ্টির বাজেট আখ্যা দিয়ে বিএনপি বলছে এটি সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। আর বাজেটকে অবাস্তব হিসেবে মন্তব্য করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। প্রতিবারে আমি জানি আজকেও বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখা হবে বা ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে এটি কাল্পনিক বাজেট, এই বাজেট বাস্তবায়নযোগ্য না। এগুলো প্রতি বছর আমরা 12.5 বছর ধরে শুনে আসছি, কিন্তু প্রতিবারেই দেখা গেছে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 95% বেশি। অর্থনীতিতে একটা ডিমান্ড, একটা চাহিদা সৃষ্টি করে এটাকে চালু করার যে প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো নিচ্ছে এবং যারা ডেমোক্রেটিক কান্ট্রি যারা নিচ্ছে, তারা কিন্তু এই নিম্ন আয়ের যে মানুষগুলো তাদেরকে পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বেশি ব্যয় করছে, আর বাংলাদেশ সবচেয়ে কম ব্যয় করছে। সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটি বাজেট করেছেন, যেটাকে আমাদের নেতিবাচকভাবে না নিয়ে স্বাভাবিকভাবে বলতে হয় যে বাজেটটিকে আমাদের কাছে অবাস্তব বাজেট বলে মনে হয়েছে। বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম থাকবে এবং এটা সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য হবে বলে আমাদের মনে হচ্ছে না। এটা হচ্ছে করোনা যুদ্ধে নাক ভাসায় রাখার একটা বাজেট। যুদ্ধ বিজয় করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে
তরুণীকে ভারতে এই পাচারের তিন দিনে শনাক্ত হয়েছে
100 কোটি আধুনিক বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। দেশের অতি দরিদ্র 112টি উপজেলায় বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচির আওতা শতভাগে উন্নীত করা হয়েছে। সমৃদ্ধ ও কল্যাণকর বাংলাদেশ গড়তে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, উপবৃত্তি, প্রশিক্ষণ সহ সামাজিক সব কার্যক্রম অব্যাহত থাকছে। সব মিলিয়ে 2021-22 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,07,614 কোটি টাকা, যা মোট বাজেটের 17.83% আর জিডিপির 3.11%। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে বাজেটের উন্নয়ন বরাদ্দের 4 ভাগের 1 ভাগই পাচ্ছে যোগাযোগ ও অবকাঠামো খাত। গুরুত্বপূর্ণ এই খাতে যাচ্ছে 61,170 কোটি টাকা, যার মধ্যে প্রস্তাবিত বাজেটে 10 মেগা প্রকল্পে 43,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। গেল অর্থ বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 7টিতে আর কমেছে 3 মেগা প্রকল্পে। সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার প্রকোপে কম বেশি গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। চেষ্টা থাকলেও তাই প্রত্যাশিত মাত্রায় করা যায়নি কাজ, যে কারণে প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যোগাযোগ অবকাঠামো খাত। মোট উন্নয়ন ব্যয়ে যেখানে সর্বসাকুল্যে বরাদ্দ 2,37,078 কোটি টাকা, সেখানে যোগাযোগ অবকাঠামো খাতে পাচ্ছে 61,170 কোটি। সংশোধিত ব্যয়
সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের বড় অংশ জুড়েই মেগা প্রকল্পগুলো ঘিরে সরকারের প্রত্যাশার চিত্র ফুটে ওঠে, যার মধ্য দিয়ে উচ্চ প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চায় সরকার। চলমান ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইন সমন্বয়ে মোট 128.741 কিলোমিটার দীর্ঘ ও 104টি স্টেশন বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা 2030 বাস্তবায়ন করছে। দেশীয় অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর কাজের অগ্রগতি 94 ভাগ। আগামী বছরের জুনে সেতু উদ্বোধন করতে চায় সরকার। লক্ষ্য বাস্তবায়নে তাই আসছে বাজেটে মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 3,500 কোটি টাকা। একই দিনে পদ্মা সেতু রেলও উদ্বোধনের লক্ষ্য, যে প্রকল্পে 2021-22 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বরাদ্দ 3,800 কোটি টাকা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল প্রকল্পে 4,807 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 3,227 কোটি বরাদ্দ পাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প। আর সরকারি বেসরকারি অংশীদারিত্বের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ 564 কোটি। সব মিলিয়ে 10 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 43,478 কোটি 67 লাখ টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 18,426 কোটি টাকা। এরপরে গুরুত্ব পেয়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প 6,162 কোটি। ব্যয় করার সক্ষমতা এবং দুর্নীতি দুটাই ভাই ভাই একসঙ্গেই চলে। চুরিও করে না, কিন্তু কাজও করে না, এটা তো ডাবল ক্ষতি। মেগা প্রকল্প যেটুকু পিছিয়ে পড়েছিল এটাকে পুষিয়ে নিয়ে দ্রুত শেষ করার জন্য আরো জোরালো গতিতে চেষ্টা করব এবার। করোনার কারণে পিছিয়ে পড়া মেগা প্রকল্পগুলোই অর্থের ঘাটতি হয়েছে কমই। এজন্য প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ সত্ত্বেও সময় মতো প্রকল্প শেষেই সরকারের সামনে থাকছে বড় চ্যালেঞ্জ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় করোনাকালে অর্থনীতিতে পুঁজি বেড়েছে এবং পুঁজিবাজার ব্যাপক শক্তিশালী হয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত নতুন বাজেটে এই সুযোগ সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আর এজন্য আগের সিদ্ধান্ত অনুযায়ী কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশে বাজেট ইতিহাসে প্রায় সব সরকারই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। 1975 সালে প্রথমবারের মতো এই সুযোগ দেওয়া হয়। এরপর সব মিলিয়ে এ পর্যন্ত 18 বার এমন সুযোগ মিলেছে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে সবচেয়ে বেশি পরিমাণ টাকা সাদা করার রেকর্ড গেল অর্থ বছরে করোনাকালে। অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগের ফলে করোনাকালে অর্থনীতিতে পুঁজি প্রবাহ বেড়েছে, পুঁজিবাজারে গতিশীলতাও ফিরেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রত্যাশিত প্রয়োজন মেটানো। বাজেট বক্তৃতায় জানান, অপ্রদর্শিত আয় রিটার্নের আওতায় গেল ফেব্রুয়ারি পর্যন্ত 9,623 জন করদাতা 1,386 কোটি 10,02,795 টাকা আয়কর দিয়েছে। এছাড়া একই সময়ে 311 জন করদাতা পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে 43 কোটি 54,52,098 টাকা আয়কর পরিশোধ করেছে। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার এই সিদ্ধান্ত স্থগিত না করায় স্বাভাবিকভাবেই তা অর্থনীতিতে গত বছরের মতোই গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবাসন শিল্পে অপ্রদর্শিত আয় বিনা কোনো প্রশ্নে ব্যবহার করার সুযোগ এবার 2021-22 বাজেটও আছে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এই বাজেটে এই ব্যাপারে কোনো নতুন কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ গত বাজেটে যেটা ছিল সেটাই অব্যাহত আছে। উৎপাদনশীল শিল্প ও আবাসন খাতে 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে আয়কর কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না, গেল বাজেটে এমন ঘোষণাই দেন অর্থমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সকলের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সকলের সংবাদ। এবারে আন্তর্জাতিক। চীন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিরাপত্তায় হুমকির অজুহাত এনে চীনের 59টি প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি।
বিবিসি জানায় এই নিষেধাজ্ঞা আগামী 2 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় 31টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় ছিল, আর এখন তা বেড়ে 59টিতে দাঁড়াচ্ছে। বৈশ্বিক বাজারে ক্ষতির প্রভাব কমাতেই এসব প্রতিষ্ঠানের উপর জোরদার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। তিনি আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এই তালিকা হালনাগাদ করা হবে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হবে। এদিকে নতুন এই মার্কিন পদক্ষেপের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার পাশাপাশি তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় চীন আইনগত সহায়তা দেবে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলের পর এবার শুক্র গ্রহের দিকে দৃষ্টি দিচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 2028 অথবা এবং 2030 সালের মধ্যেই তারা এই গ্রহের পরিবেশ এবং ভৌগোলিক বৈশিষ্ট্য জানতে 2টি অভিযান পরিচালনা করবে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ শুক্র, যার আবহাওয়ার সঙ্গে মিল রয়েছে পৃথিবীর। তবে শুক্র গ্রহের পরিবেশ এখন বদলে গেছে, বিষাক্ত হয়ে উঠেছে এর বাতাস। বলা হচ্ছে পৃথিবীর পরিবেশের তুলনায় এখন 90 গুণ বেশি দূষিত এই গ্রহের পরিবেশ। এর তাপমাত্রা এখন প্রায় 462 ডিগ্রি সেলসিয়াস, যাতে পারদ পর্যন্ত গলে যেতে পারে। 2019 সালে এক গবেষণায় বলা হয়েছিল গ্রহটির তাপমাত্রা স্থিতিশীল। এছাড়া শত শত বছর আগেও সেখানে পানির অস্তিত্ব ছিল। কিভাবে শুক্রের পরিবেশ বদলে গেল সেটি জানতে এবার 2টি অভিযান পরিচালনা করবে নাসা। 30 বছরের বেশি সময় ধরে কোনো গ্রহের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা চালানো হয়নি। এই অভিযানের মধ্য দিয়ে সেই সুযোগ হবে একটা গ্রহ কিভাবে নরক হয়ে উঠল, আমরা তার উপর গুরুত্ব দিব। শুক্র গ্রহের পরিবেশ সম্পর্কে জানতে একটি অভিযান পরিচালনা করা হবে, আরেকটি অভিযান পরিচালনা করা হবে গ্রহের মানচিত্র তৈরি করার জন্য। নাসা জানিয়েছে প্রতিটি অভিযান পরিচালনার জন্য $50 কোটি ব্যয় করা হবে। মাসুদ রানা, নিউজ 24। বিশ্বের পর্যটকদের কাছে ইতালির ভেনিস অতি পরিচিত। করোনা পরিস্থিতিতে এই ভেনিস অনেকটাই নীরব সময় পার করলেও বর্তমানে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর। ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে নাজমুল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। দৃষ্টিনন্দন ইতালির ভেনিস শহর এক একজনের কাছে এক এক নামে সুপরিচিত। কারো কাছে দ্বীপ শহর, আবার কারো কাছে জলকন্যা শহর হিসেবে পরিচিত। প্রতি বছর এই ভেনিসে কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 হাজার পর্যটকের আগমন ঘটে। ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও। দীর্ঘ অনেকদিন হয় ভেনিসে থাকি। ভেনিসে 2 বছর পরে আজকে মনে হচ্ছে যেন ভেনিস তার সেই পুরনো রূপে ফিরে এসেছে। ইতালিতে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গেল কয়েক সপ্তাহ থেকে মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। বর্তমানে 20 বছরের উপরের যে কেউ নিতে পারছেন প্রতিষেধক টিকা। 21 জুনের পর গোটা ইতালি সাদা অঞ্চলে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ভেনিস পৃথিবীর মধ্যে অন্যতম একটা শহর, যার কোনো বিকল্প নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী দিনগুলিতে আমরা ভেনিসকে আবার পুনরায় অবস্থায় ফিরে পাবো। এরই মাঝে বার রেস্টুরেন্টগুলোতে ভিতরে বসে খাবার পরিবেশন করতে পেরে অনেকটাই আনন্দিত রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আমাদের করোনার কালের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ গেছে, এখন দেখা যায় আশা করা যায় ভালো হবে সামনে, এটাই আশা করি আমরা। সেই সাথে ক্ষুদ্র প্রবাসী ব্যবসায়ীরাও পর্যটকের আগমনের অপেক্ষায় আশা নিয়ে দিন পার করে যাচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলে আরো একটি বিরতিতে যাবার সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই আফগানদের রুখে দিল বাংলাদেশ। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। পয়েন্ট প্রাপ্তির ম্যাচে লাল সবুজদের হয়ে গোলটি করেছেন তপু বর্মন। বিস্তারিত রিপোর্টে।
খেলাটা হওয়ার কথা ছিল চেনা পরিবেশে, একেবারে ঘরের মাঠে। তবে করোনার ছোবলে খেলতে হলো সুদূর কাতারের মাটিতে, যে কারণে কিনা একটু মনোক্ষুণ্ণ কিংবা হতাশা স্বাভাবিকভাবেই কাজ করছিল দেশের ফুটবল প্রেমীদের। কিন্তু সেখান থেকেই আফগানদের মাটিতে 1-0 গোলে প্রথম লেগে হারলেও এবার কাতারের মাটিতে তাদের রুখে দিল বাংলাদেশ। কোচ জেমির কৌশল শুরু থেকে রক্ষণকে আগলে রেখে আক্রমণে যাওয়া, যার ফলশ্রুতিতে প্রথমার্ধেই আফগানিস্তান গোছানো ফুটবল খেললেও বাংলার রক্ষণ ভাঙতে পারেনি তারা। জাতীয় দলের হয়ে এই ম্যাচে অভিষেক হওয়া ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিককে নিয়েই রক্ষণ আগলে রাখে জেমির দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রক্ষণের ভুল বুঝাবুঝিতে গোল খেয়ে বসে বাংলাদেশ। সতীর্থের পাস থেকে নাজেমের কাটব্যাক, আমিরের প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নিলে 1-0 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচের ভাগ্য কি হতে চলেছে, তখনই কোচ জেমিডে দেখালেন তার কৌশল। ম্যাচের 84 মিনিটে রাফির হেড নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তপু বর্মন, আর তাতেই সমতার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশের ডাগাও। তপু বর্মনের এই গোল, এই জয় বাংলাদেশের পয়েন্ট টেবিলে যোগ হলো আরো 1 পয়েন্ট। আগামী 7 তারিখ ভারতের বিপক্ষে একই ভেন্যুতে মাঠে নামবে জেমিডের শিষ্যরা। অবশ্যই আমরা তাকে নেতাই বলতে চাই। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। ক্রিকেটারদের পছন্দকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিক দিয়ে এগিয়ে রয়েছেন টাইগারদের সাবেক কোচ জেমি সিডন্সো। এছাড়াও জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন করে ক্যাম্পের সুযোগ থাকছে না বলেও জানিয়েছেন তিনি। লিস্টের মধ্যে ওনার নামও আছে এবং এখনো কিন্তু আমরা কনফার্ম করে নেই কাকে নিব না নিব, বাট বেসিক্যালি হি ইজ এ ব্যাটিং কোচ। আমি মনে করি যে আপনার প্লেয়াররা যাদেরকে নিয়ে মানে কমফোর্টেবল, যাদেরকে পছন্দ করে ওই ধরনের কোচ নেওয়াটাই আমরা পছন্দ করি। সো জিম্বাবুয়ে কিন্তু আমাদের সিরিজের পরপরই কিন্তু ওরা আয়ারল্যান্ডে যাবে। সো এখানে কোনো মানে সময়ের খুবই অভাব। সো আমরা কোনো কিছু মানে ক্যাম্প করার কোনো সুযোগই পাচ্ছি না। বাট ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে আপনার প্লেয়াররা কিন্তু খেলার মধ্যেই আছে। বিনোদনের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা টুঙ্গিপাড়ার মিয়া ভাই এবার দেখা যাবে বিনামূল্যে। আসছে ঈদে সিনেমাজ অ্যাপসে দেখা যাবে চলচ্চিত্রটি। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। মাস্টার সাহেব ক্ষুদিরাম কে ছিলেন? গত 2 এপ্রিল সারা দেশে 54টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমা, যেখানে দর্শক দেখতে পায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে শেখ মুজিবুর রহমান যেভাবে জাতির পিতা হয়ে ওঠেন। রাষ্ট্রভাষা বাংলা না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। 2 ঘন্টা 12 সেকেন্ডের এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে দেখা যায় শান্ত খানকে। শেখ ফজিলতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেন প্রার্থনা ফারদিন দিঘি। করাচিতে আজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং সিনেমাজ অ্যাপসের উদ্বোধনী উপলক্ষে দর্শকদের বিনামূল্যে এই সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছেন বলে জানান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। বঙ্গবন্ধু এই দেশটার জন্য কি করেছে, এই দেশটাতে স্বাধীন করার জন্য ছোটবেলা থেকে শৈশবকাল থেকে কি করে আজকের এই বাংলাদেশ হয়েছে, সেটি এ প্রজন্মের সন্তানরা আমাদের যারা আছে, ছেলে মেয়ে বাবা ভাই বোন যারা অজানা আনটুস্টুরির মতন যারা জানে না, তাদেরকে এই জিনিসটি বোঝানোর জন্য আমরা উন্মুক্ত করি। এখানে টাকার বিষয় না। একই প্রযোজনা সংস্থা থেকে আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাকিব বুবলি অভিনীত বিদ্রোহী সিনেমাটি। গত 3 ঈদে সিনেমা মুক্তি দিতে না পারায় বড় ধরনের লোকসানে পড়েছেন বলে জানান সেলিম খান। সিনেমার সাথে সংশ্লিষ্ট যারা ডাইরেক্টর, প্রডিউসার এবং সিনেমার প্রেমী তারা এবং তারা বুকিংয়ে দেন, হল ম্যানেজার, সকলেই ক্ষতিগ্রস্ত। বিদ্রোহী সিনেমাটা আমরা রিলিজ করব এবং পাশাপাশি যদি লকডাউন না থেকে হল খোলা থাকে, হলও এবং অ্যাপসে একসাথে আমরা রিলিজ করবো আশা করি। এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে 100 নতুন সিনেমা, যেখানে 2 বাংলার একাধিক শিল্পীর অভিনয়ের কথা রয়েছে। আমি শুধু কিছু ভালো মানুষ করার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। রূপালী পর্দার দর্শক প্রিয় মুখ অপু বিশ্বাস এবং ইমন দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন এক বুক ভালোবাসা সিনেমায়। এরপর সিলভার স্ক্রিনে একসাথে দেখা যায়নি তাদের। সম্প্রতি আবারও তারা জুটি বেঁধেছেন, কাজ করছেন বহুমাত্রিক ব্যান্ড রয়্যাল মালাবারের মডেল হিসেবে।
গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটের পাশাপাশি নিজেদের ফ্যাশন ভাবনাও তুলে ধরেছেন তারা। সুকন্যা আমিরের প্রতিবেদন। ঢালিউড কুইন অপু বিশ্বাস রূপালী পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন অনেক আগেই। ফ্যাশন আইকন হিসেবেও বেশ কয়েকটি ফ্যাশন হাউসে কাজ করছেন তিনি। সম্প্রতি রয়্যাল মালাবার ফ্যাশন হাউসের ওয়েডিং কালেকশনের একটি ফটোশুটে অংশ নেন অপু। মালাবারের নকশার পোশাক আর গয়নায় বউ বেশে দেখা যাবে তাকে। আভিজাত্য আর সৌন্দর্য দুটোর মেলবন্ধনকে প্রাধান্য দেন এই নায়িকা। তার মতে ফ্যাশন তাই যা নিজেকে মানিয়ে যায় অবলীলায়। আমাকে যেটা মানাবে না বাট সেটা আমি পরে ঘুরছি, সেটা ইজ নট লুকে ফ্যাশন। তো সেই জায়গা থেকে সেটা অনেক বেশি কম দামিও হতে পারে, বেশি দামিও হতে পারে, ব্র্যান্ডেড হতে পারে, নন ব্র্যান্ডেড হতে পারে। তো আমি যেটা ক্যারি করতে পারবো, যেটাতে আমাকে সুন্দর লাগবে, দ্যাট ইজ কল ফ্যাশন। ফ্যাশন সচেতনদের উদ্দেশ্যে মালাবারের কর্ণধার জানান, প্রাচ্য আর পাশ্চাত্যের মিশেলে তৈরি এসব পোশাক গয়না তুলে ধরতেই এই ফটোশুটের আয়োজন। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট যাতে খুবই ইউনিক এবং খুবই ট্রেন্ডি হয়। সবগুলোই আমরা ঠিক ওইভাবেই আমাদের মুম্বাই, আমাদের দিল্লিতে বিশেষ করে এই জায়গাগুলো থেকেই কালেকশন করি। অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন চিত্রনায়ক ও মডেল ইমন। ফ্যাশন নিয়ে নিজস্ব ভাবনা জানান তিনি। বিদেশে গেলে যে কেনা হয় না সেটা বললে ভুল হয়, বিদেশে গেলেও আমরা টুকটাক শপিং করি, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ব্র্যান্ড এবং অনেক ভালো ভালো ডিজাইন হচ্ছে এবং এইগুলো ইন্টারন্যাশনাল মানের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এ পর্যন্ত সকল সংবাদে আপনারা দেখছেন নিউজ 24। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।